শৈশবের স্বপ্নের মঞ্চে দেখা যাবে প্রতিভার ঝলক। যাত্রা শুরু করলো নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতা। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিযোগিতার উদ্বোধন শেষে জানিয়েছেন, লেখাপড়ার পাশাপাশি করতে হবে খেলাধুলাও। আজকে শিশু কিশোররাই আগামীর অ্যাম্বাসেডর উল্লেখ করে প্রতিশ্রুতি দেন যে কোনো প্রতিভা বিকাশে এই প্রজন্মের পাশে থাকবে সরকার। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। তৃণমূল থেকে ভবিষ্যতের চ্যাম্পিয়ন অন্বেষণের মঞ্চ নতুন কুড়ি স্পোর্টস। সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হলো দেশব্যাপী এই মেগা আয়োজনের। স্বপ্নের সাথে বিজয়ের পথে এই স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি থেকে শুরু করে অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা সহ মোট 8টি ইভেন্টে অংশ নিচ্ছে 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীরা। জেলা স্টেডিয়ামে আয়োজনের শুরুতেই মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে লিখিত বক্তব্য বাদ দিয়ে শিশু কিশোরদের সাথে গল্পের ছলেই জানালেন কিভাবে এই প্রতিযোগিতার পরিকল্পনা এলো। স্পোর্টস নিয়ে আমরা কি করব, বিভিন্ন বিষয়ে আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে আমরা নতুন কুড়ি স্পোর্টস চালু করব বাংলাদেশে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা, শিক্ষার পাশাপাশি ক্রীড়াকে এগিয়ে নেয়ার লক্ষ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে, এবং তুমি যখন নিজেকে ঠিক করে নিতে পারবে, নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। ঠিক আছে, খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। সবাইকে লেখাপড়ার পাশাপাশি খেলতে হবে, যার যেটা ইচ্ছে সেটাই করার তাগিদ দেন সরকার প্রধান। তোমাদের প্রত্যেককে নিজেদেরকে তৈরি করতে হবে। তোমরা যত সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, তোমরা যত শক্তিশালী ভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, যে খেলোয়াড় হতে চাও তাকে খেলোয়াড় হতে হবে, যে গায়ক হতে চাও তাকে গায়ক হতে হবে, যে মিউজিশিয়ান হতে চাও তাকে মিউজিশিয়ান হতে হবে, যে আর্কিটেক্ট হতে চাও তাকে আর্কিটেক্ট হতে হবে, যে ইঞ্জিনিয়ার হতে চাও তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, যে ডাক্তার হতে চাও তাকে ডাক্তার হতে হবে। প্রত্যেককে তোমাদের গড়ে উঠতে হবে। বক্তব্য শেষে স্টেডিয়াম ঘুরে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোরদের হাত ধরেই ভবিষ্যতে দেশের ক্রীড়া শক্তি এগিয়ে নেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করলো নতুন কুড়ি স্পোর্টস। এই উদ্যোগে তৃণমূল থেকে প্রতিভা বাছাই, প্রশিক্ষণ আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গনে সম্ভাবনার নতুন দ্বার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেট জেলা স্টেডিয়াম থেকে শফিকুল হক, 71। বাবার পর এবার ছেলের হাত ধরে প্রাণ ফিরে পাচ্ছে সিলেটের বাঁশিয়া নদী। দুপুরে সিলেটের মাসুকগঞ্জে বাঁশিয়া নদী খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, বাঁশিয়া নদী খননের ফলে সরাসরি লাভবান হবেন 1.5 লাখের বেশি মানুষ। বিএনপি সরকার সবসময় জনগণের কল্যাণে এরকম কাজ করে। তারেক আহমদ সানির তোলা ছবিতে সিলেট থেকে জানাচ্ছেন হোসেন আহমেদ সুজাদ। বৃষ্টি উপেক্ষা করে দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মাসুকগঞ্জ বাজারে পৌঁছান প্রধান তারেক রহমান। বাঁশিয়া নদীর পাড়ে পৌঁছেই সিলেটের নদ নদীর ম্যাপ দেখেন প্রধানমন্ত্রী। এরপর নিজেই নেমে আনুষ্ঠানিকভাবে বাঁশিয়া নদীর 23 কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। এরপর নদীর তীরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পুরো 40 কিলোমিটার বাঁশিয়া নদী খনন সম্পন্ন হলে আশপাশের জমির ফসল উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। 23 কিলোমিটার খাল পূরণ করতে আমাদের 2টো শুকনো মৌসুম লাগবে। এই এখন শুরু হলো, কিন্তু আমাদের বর্ষা শুরু হয়ে গেছে। এবছর তো শেষ হবে না, কিন্তু এই বছর নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করবো, শুকনো মৌসুমটা শুরু হলো। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন এবং বলেন, সবার আগে বাংলাদেশের মানুষ এমন একটি সরকারকে 12 তারিখে নির্বাচনে ভোট দিয়ে সরকার গঠন করেছে, যেই সরকার জনগণের জন্য কাজ করবে। কারণ আমাদের একমাত্র জবাবদিহিতা হচ্ছে এই দেশের মানুষের কাছে, এই দেশের জনগণের কাছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনে মাসুকগঞ্জ বাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, বাঁশিয়া নদী খনন হলে বৃহত্তর সিলেটের অন্তত 5টি উপজেলার কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
এই নদীটা তো জিয়াউর রহমানের ৭৭ কাটিছিল, আমি মাটি কাটিছি, আজকে তার ছেলে লোকও মাটি কাটিছি। আমাদের প্রাণের কয়েকটি দাবি ছিল, তবে প্রধানমন্ত্রী সংক্ষেপে আমাদের খন্দকার মুক্তাদির সাহেবকে বলেছেন উনি আমাদের সকল দাবি দাবা পূর্ণ করবেন। খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবে বিএনপি কখনোই রাজি ছিল না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে বিভ্রান্তিতে ফেলে জামায়াত আন্দোলন করছে বলেও তিনি মন্তব্য করেন। রাজধানীতে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেছেন। আর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলের আরেক নেতা নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। মাহিলা ইসলামের রিপোর্টে বিস্তারিত। দেশপ্রেমের উৎকৃষ্টতম উদাহরণ। জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুসের মৃত্যুতে এই স্মরণ সভার আয়োজন করে জিয়া পরিষদ। এবং বলতেন যে জিয়া পরিষদের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, জুলাই নিয়ে বিতর্ক চললেও তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। এই জুলাইয়ের সনদের প্রত্যেকটা জায়গায় আমরা ছিলাম, আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে আলোচনার মধ্যে যেগুলোতে আমরা একমত হব না সেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দেব। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেগুলো লিপিবদ্ধ আছে জুলাই সনদের বইটার মধ্যে। আপনারা যদি দেখেন, এখন অবলীলায় বলছে যে না, সবটাই করতে হবে। পরে যারা নির্বাচিত হবেন তারা আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। আমরা এটার সঙ্গে একমত একেবারেই হইনি, কারণ এটা কোনো নজির নেই। নির্বাচন হবে, পার্লামেন্ট গঠন করবে, পার্লামেন্ট আপনি যে সংশোধন আনতে হবে সেই সংশোধন নিয়ে এসে সংবিধানকে পরিবর্তন করতে হবে। অভিযোগ করেন, জুলাই সনদ ইস্যুতে জামায়াত দেশকে অস্থিতিশীল করতে আন্দোলন করছে এবং জনগণকে বিভ্রান্ত করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। যে এই পার্লামেন্টের অধিবেশনের শেষ দিনে বিরোধী দলের নেতা বলেছেন যে তারা সহযোগিতা করতে চান এবং তারা পার্লামেন্টে এই সমস্যার সমাধান করতে চান। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের নাম প্রস্তাব করার আহ্বানও জানান তিনি। আমি আশা করব যে তারা দ্রুত চিন্তা করে এটা নামগুলো দেবে এবং দ্রুতই এই সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। এদিকে সকালে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের মতো বর্তমান সরকার জনগণের স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ নেবে না। রাজনৈতিকভাবে প্রতিহত করা এটা তো বক্তব্যের মাধ্যমে হয়, মানে শক্তি প্রয়োগ তো রাজনৈতিক দলের কাজ না। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে, এটা তাদের কাজ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। কর্তৃত্বপরায়ণ সরকারের মতো গণমাধ্যমেও ক্ষমতা অপব্যবহারের প্রবণতা আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্পাদকরা বলেন, সাংবাদিকদের দলীয় আনুগত্য এবং রাষ্ট্রের কর্তৃত্বপরায়ণ নীতির কারণেই গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকরা। এ সময় তারা গণমাধ্যমকে মুক্ত, নিরাপদ ও প্রভাবমুক্ত দেখার প্রত্যাশা জানান। প্রেস ফ্রিডম আকাশ থেকে আসবে না, রাষ্ট্র একা একাও প্রেস ফ্রিডম তৈরি করে দিতে পারবে না। বাংলাদেশ একটা ২০ কোটি দেশের মানুষ, এখানে অনেক ইনস্টিটিউশন ঠিক মতো ডেভেলপ করে নাই। আমাদের সামনে একটা সুযোগ এসছে ইনস্টিটিউশন ডেভেলপ করার, আমাদের রুলস রেগুলেশনগুলো দেখার, বোঝার। সরকারের সমালোচনা তো হবেই, সাংবাদিকতা কেন মুক্ত, মানে প্রেস ফ্রিডম ডেতে এসে আমাদের মন্ত্রীরা বা সবাই বলবেন যে না আমরা স্বাধীনতা চাই। অবশ্যই আমরা মোবারকবাদ জানাবো, তারা আমাদের কথাবার্তা বলেন, কিন্তু দিনের শেষে তারা যখন আমাদের স্বাধীনতাটা কেড়ে নেন তখন আমরা হতাশ হই, হোঁচট খাই, দেশটা হোঁচট খায়।
রাজনীতিটা আগে ঠিক করলে সব ঠিক হয়ে যাবে, সাংবাদিকতাও ঠিক হয়ে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী আশ্বাস দেন দেশে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিতের। তবে কর্তৃত্বপরায়ণ সরকারের মতো গণমাধ্যমেও ক্ষমতা অপব্যবহারের প্রবণতা আছে বলে মন্তব্য করেন তিনি। আমরা যখন নর্ডিক কান্ট্রিকে আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে হাজির করি, তখন কিন্তু এ কারণেই হাজির করি যে তারা এরকম একটা অবাধ তথ্য প্রবাহের জায়গাও তৈরি করেছেন, আবার অবাধ তথ্য প্রবাহ সমাজকে ক্ষতিগ্রস্ত করছে না এমন একটা রেগুলেটরি সিস্টেমকেও তারা ইনস্টিটিউশনালাইজ করেছেন, প্রাতিষ্ঠানিক করেছেন। ক্লিন ইনফরমেশনের করার জন্য হলেও তো তাকে একটা রেগুলেশনের মধ্যে যেতে হবে। বাট আমাদের হোল পলিটিক্যাল সিস্টেমেই কিন্তু অথবা সোশ্যাল নর্মসের মধ্যেই কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কালচারটাই নাই। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে তরুণ প্রজন্মের পাশাপাশি সকল অংশীজনকে ভূমিকা রাখার আহ্বানও জানান তথ্যমন্ত্রী। বাংলাদেশের বাস্তবতাতে সকলের কাছে গ্রহণযোগ্য একটা রোডম্যাপ কি হতে পারে। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে নতুন শীর্ষ সন্ত্রাসী তৈরি হচ্ছে না, বরং পুরনোদের নাম ভাঙিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। ডিএমপি কমিশনারের এমন বার্তার পাশাপাশি জামিনে থাকা সন্ত্রাসীদের উপর কঠোর নজরদারির কথা জানিয়েছে র্যাব। শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করেছে এলিট ফোর্সটি। বিস্তারিত মহিম মিজানের প্রতিবেদনে। সম্প্রতি চাঞ্চল্যকর শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ড নিয়ে নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বের সাথে শুরু হয়েছে টিটন হত্যার তদন্ত এবং ছায়া তদন্ত। হত্যার কারণ এবং এর নেপথ্যে জড়িতদের চিহ্নিত করতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর সবগুলি গোয়েন্দা ইউনিট। রাজধানীর কারণ বাজারে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, রাজধানীর অপরাধ জগতে নতুন কারো আধিপত্য নেই, বরং পুরনো নামগুলোকেই পুঁজি করছে সুযোগ সন্ধানীরা। কমিশনার আরও বলেন, নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসী তৈরি হওয়ার সুযোগ নেই, তবে পুলিশ অপরাধ দমনে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি যাচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। অতএব এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই। আমরা যেভাবে হোক যারা আছে তাদের নাম ভাঙিয়ে তুলতেছে অথবা তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, তার আগেই আমরা তাদেরকে দমন করব। এদিকে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা মুক্ত থাকলেও সবসময় তাদেরকে কড়া নজরে রাখা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা। বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে এবং সার্বক্ষণিকভাবে পুরো দেশেই র্যাবের গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে আমাদের দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা শীর্ষ সন্ত্রাসী হোক, যে কোনো সন্ত্রাসী হোক, তাদেরকে সার্বক্ষণিকভাবে আমরা নজরদারিতে রাখি। যখনই আমরা কোনো তথ্য প্রমাণ পাই, সাথে সাথেই আমরা চেষ্টা করি তাদেরকে যথাযথভাবে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার চেষ্টা করি। র্যাব মুখপাত্র বলেন, সন্ত্রাসীদের তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে, কোনো নতুন অপরাধে মাথা চাড়া দেবার সুযোগ নেই। সার্বক্ষণিকভাবে আমাদের এই তালিকাগুলোকে হালনাগাদ করতে থাকি। এই তালিকাগুলোর ভিতরে যে নামগুলো থাকে, এখানে নতুন করে নাম সংযোজিত হতে থাকে, পুরনো তালিকায় যারা আছে তাদের তথ্য উপাত্ত হালনাগাদ হতে থাকে। তাই এই তালিকাগুলো আমাদের কাছে আছে এবং সেই তালিকা অনুযায়ী আমরা পর্যবেক্ষণ করছি। র্যাব কর্মকর্তারা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টির বাইরে কোনো অপরাধী নেই। কে দেশে আছে, কে দেশের বাহিরে, এভাবে করে। মহিম মিজান, ৭১, ঢাকা। মিরপুরের কিশোর গ্যাং লিডার আশিক বাহিনীর অন্যতম সহযোগী রাকিবকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ পল্লবীর পলাশনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব ৪-এর একটি দল। কালশীতে প্রস্তাবিত হাসপাতালে চাঁদাবাজি এবং কেয়ারটেকারকে কুপিয়ে জখম করা মামলার আসামি রাকিব, এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। জানা গেছে, রাকিব মিরপুরের আশিক বাহিনীর মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। আশিক সহ তার বাহিনীর বাকিদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব। এই আশিক বাহিনীর নানা অপকর্ম নিয়ে শুক্রবার দিনভর সংবাদ প্রচার করে ৭১ টেলিভিশন। বৈশাখের মাঝামাঝি এই সময়ে সোনালী ধান গোলায় তুলে বিক্রির বন্দোবস্ত করার কথা হাওরের কৃষকদের, কিন্তু বৃষ্টিবলয় ঝুমুলের ফাঁদে পড়ে আর শেষ রক্ষা হয়নি। হাওরের পাকা ধান ডুবছে পানিতে, পৌঁছতে শুরু করেছে কৃষকের স্বপ্ন। আর যেটুকু ডাঙায় আছে তাও কৃষকের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকের অভাব আর বজ্রপাতের ভয়ে ধান কাটতে পারছেন না চাষিরা। যে ধান গোলায় উঠছে তার ন্যায্য দাম নিয়েও তারা শঙ্কিত। মোহন ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। এই জমি তুলিতে যায় মানুষ হইতো না, ১৫০০ টাকা রোজের মানুষ পান না। শাহিন মিয়ার ফসল তলিয়ে গেলেও যাদের ধান কাটা যাচ্ছে তা নৌকায় করে পারে ভিড়িয়ে দিচ্ছেন তিনি। অনেক বছর এই হাওরে ধান ফলান শাহিন, বলছেন তার অভিজ্ঞতার কথা। এই অবস্থাতে নিয়ে গিয়ে তোমার আবার খাইছে, এই আমার জীবনে প্রথম।
এবার এই বৃষ্টির মধ্যে লস চলাবাড়ি তো তোমার এই ঋণ কষ্ট করে চলন লাগবো কোন। সবুজে ঘেরা শস্য শ্যামলা বোরো ধানের গন্ধে মোহিত চারপাশ। ধান পেকে ঝরে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রশ্ন, তবুও কৃষক ধান কাটছেন না কেন? লোকেই নাই দেশ 4 আনা ধান কাটা হয়েছে, 12 আনা ধানই রয়েছে। নেত্রকোনার খালিয়াজুরির কৃষকরা বলছেন ভারী বৃষ্টি ধান কাটায় বাদ সাধছে, সঙ্গে যুক্ত হয়েছে বজ্রপাত। ওই যে পাশের গ্রামটা দেখতে পাচ্ছেন, ওই যে গ্রামটা, এই গ্রামটা আমাদের 2 জন লোক মারা গেছে। এই আতঙ্কে মানুষের ভয়ে আউরে যাইতেছে না, কাটতেছি না, এই মেশিনে কাটতে পারে না, এই সময় দিতেছে না দিনে, এই জন্য কাটতেছি না। হাওর বেষ্টিত খালিয়াজুরি বছরের অর্ধেকেরও বেশি সময় পানিতে আটকে থাকেন বাসিন্দারা। তবে এবারের বর্ষা অনেক আগেই শুরু হওয়ায় নিরাশ কৃষকরা। সাথে নিয়ে আসলো ফসল ডুবিয়ে দেওয়ার মতো অভিশাপ। ডুবে যাওয়া ফসল উদ্ধারে কোমর পানিতে নেমে অবিরাম সংগ্রাম করছেন প্রবীণ সঞ্জু মিয়া। ভালোভাবে চলতে পারেন না, কিন্তু শেষ সম্বলের কিছু যদি পাওয়া যায় সেই আশায় আছেন তিনি, সাথে তার ভাগ্নে শামীমও। এত কষ্ট আর পরিশ্রমের পরেও প্রাপ্তি শূন্যের কোটায়। অভিযোগ, প্রতি বছরেই ন্যূনতম দাম পান না তারা। এখন তো আমরা কিনু উহাই নাই, আমরা কিনু করবার কিনু কামতো নাই, আমরা সব ক্ষতি। বেকারিরও নিজ আছে না, বাড়িতে তৈতে আছে, তাও তো হইতে যাচ্ছে গা, গেরাইতে আছে। এই জমিনে আমরা না কাটিয়েও সমস্যা, কাটলেও সমস্যা। আকস্মিক পানি দেখে প্রস্তুতিহীনভাবেই আত্মসমর্পণ ওই অঞ্চলের কৃষকদের। পুরো হাওর জুড়ে বোরো ধানের যে ফসল সব তলিয়ে গেছে। যা তোলা যাচ্ছে তা এভাবেই নৌকায় করে নিয়ে আসছেন তীরে, যার প্রাপ্য মূল্যও পাচ্ছেন না কৃষকরা। মোহন ইসলাম, ৭১, খালিয়াজুরি, নেত্রকোনা। দুদিন বিরতির পর আবারও বৃষ্টি শুরু হয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জের হাওরে। এতে আবারও ব্যাহত হচ্ছে ধান কাটা। কৃষকরা জানান, বৃষ্টি অব্যাহত থাকলে ডোবা ধান সম্পূর্ণ নষ্ট হবার শঙ্কা রয়েছে। এদিকে আবহাওয়া অফিস বলছে বৃষ্টি থাকবে আরও কয়েকদিন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দুদিন বৃষ্টি হয়নি সুনামগঞ্জের হাওরে। কৃষকের স্বস্তি ফুরিয়ে শনিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়। তাই বৈরী আবহাওয়ার কারণে কাজে যেতে পারেননি বহু কৃষক। এখন পর্যন্ত শতকরা 60% জমির ধান কাটা হলেও ডুবে থাকা 15,000 হেক্টর জমির ধান কাটা নিয়ে বেড়েছে শঙ্কা। এদিকে পাহাড়ি ঢলের চাপে জেলার মধ্যনগর উপজেলার পাউবোর বাঁধ ভেঙে পানি ঢুকছে দোয়ালা হাওরে। গেল 24 ঘন্টায় জেলায় 12 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টি লাগে মানুষও পাইতেছি না, মানুষ ধান কাটতে যায় না। গরম হইতে পারি না, বাইরে আইলেও শান্তি নাই। যেমন হকিয়া জমি আছি, অর্ধেক তুলছি আর অর্ধেক তুলতে পারছি না। তাছাড়াও খামলা মিলেন না, যে অবস্থা লাগছে বুঝছি, 2 দিন না ধরাই পানি বাড়তেই আছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বৃষ্টি অব্যাহত থাকলে ফসল রক্ষা বাঁধ ভাঙার শঙ্কা রয়েছে। পরবর্তী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তো এই বৃষ্টিপাতগুলো হলে আসলে আমাদের সুনামগঞ্জে একটি আগামপন্ন আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জে হাওরে যে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি আরো প্রকট রূপে ধারণ করতে পারে। নেত্রকোনার 6 উপজেলার হাওর অঞ্চলেও একই অবস্থা। নৌকা দিয়ে পানিতে ডুবে থাকা ধান কেটে সংগ্রহ করছেন কৃষকরা জানান, সারা বছর তাদের খাদ্যের জন্য এই ভেজা ধানই এখন শেষ ভরসা। 2,000-3,000 টাকা কাড়া দিয়ে হলেও জমিটা খাড়ায় আনতেছে, কিন্তু যেভাবে আনতেছে এইভাবে ধান কিন্তু আবার দুর্গন্ধ হইতেছে। এই যে ডুবাই নিছে, এখন কি খাবো এই চিন্তায় যান বাঁচতেছে না, রাত্রে ঘুম আসে না। বিক্রি করতে 600 টাকা এমন, কিন্তু গিরস কি করবো, বাড়িতে নিলেও শুকাইতে পারতেছে না, দিনের যে ওয়েদার। কিশোরগঞ্জেও সকাল থেকেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আপাতত ধান কাটা বন্ধ। যেসব জায়গায় ধান কাটা হয়েছে সেখানে ধান শুকানো নিয়ে সমস্যা হচ্ছে। ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছে না। বৈরী আবহাওয়া ও বজ্রপাতের শঙ্কায় অনেক শ্রমিক মাঠে কাজ করতে চাচ্ছেন না। আমার তো আজকে নিকেত আছে, এখানে কাটার মতন ভাব নাই, পরিবেশ নেই। ধান তোলার চিন্তা ভাবনা ছিল, বৃষ্টিতে তো আরো নষ্ট হইতেছে, আমরা আর কিছু করতে পারতেছি না। এই দুজু না লইতে পারি ধান, তো আমরা মরাই, এমনি মরা জীবিত মরাই। নিকলি আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে জেলার অন্যান্য উপজেলায় বৃষ্টির পরিমাণ আরও বেশি। হাসান আহমেদ, ৭১। আছে আইসিইউ, তারপরও রোগীকে পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। হামে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে ঘটছে এমন ঘটনা, কিন্তু কেন?
মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র বলছেন, বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতিতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। এই সংকটের কথা স্বীকার করেছে স্বাস্থ্য অধিদপ্তরও। অন্যদিকে সরকারি হাসপাতালে আলাদা করে রাখা যাচ্ছে না হাম আক্রান্তদের, সব মিলিয়ে বাড়ছে মৃত্যু। গত 1.5 মাসে মারা গেছে 280 শিশু। হিমেল মাহবুবের প্রতিবেদনে বিস্তারিত। কুষ্টিয়া থেকে আসা 8 মাসের হাম আক্রান্ত শিশু ইরফানের মৃত্যু আর স্বজনদের আহাজারি কাঁদিয়েছে সবাইকে। ডিএনসিসি হাসপাতালে 5 দিন ভর্তি থাকার পর উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ শিশু হাসপাতালে পাঠানো হলে আইসিইউতে ভর্তির একদিন পরেই মারা যায় ইরফান। কিন্তু ডিএনসিসি হাসপাতালে 56 বেডের আইসিইউ এইচডিইউ থাকতে কেন শিশুটিকে অন্য হাসপাতালে পাঠানো হলো এ নিয়ে প্রশ্ন থেকেই যায়। রোগী হয়তো তার কিডনি, তার হার্ট এগুলোতে ইনভলভ হয়ে গেছে, এটার জন্য তার মাল্টিডিসিপ্লিনারি একটা টিমের একটা অ্যাপ্রোচ দরকার, যেগুলো নাকি হয়তো টার্সিয়ারি কেয়ার হাসপাতালগুলোতেই একমাত্র আগে থেকে স্ট্যাবলিশড। তখন সেসব রোগী, সিলেক্টেড কিছু রোগীগুলোকে আমরা হয়তো পরবর্তী চিকিৎসার জন্য, ফার্দার চিকিৎসার জন্য আমরা আরও হায়ার সেন্টারে আমরা রেফার করতে হয়। আমাদের হাসপাতালটাই হচ্ছে মেনলি একটা আইসোলেশন সেন্টার। নাটোরের সোহাগ আর বন্দনার ঘরে প্রথম সন্তান জন্ম নেয় মাত্র 6 মাস আগে। ছোট্ট গৌরী, যার কান্না হাসিতে ভরে উঠেছিল পুরো ঘর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ঢোকার অপেক্ষায় থাকতে থাকতেই 18 এপ্রিল থেমে যায় গৌরীর শ্বাস। মৃত্যুর একদিন পরে অবশ্য আইসিইউতে শয্যা খালি হয়েছে জানিয়ে হাসপাতাল থেকে ফোন আসে পরিবারের কাছে, কিন্তু ততক্ষণে সব শেষ। 15 মার্চ থেকে 1 মে পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে 280 শিশু মারা গেছে। এ সময় আইসিইউ সংকট তীব্র হয়। করোনার পর আবারও আইসিইউ সেবা দেওয়ার জন্য দক্ষ জনবলের ঘাটতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে হাম। আইসিইউ সংকট তো আছে, 5 বেডের আইসিইউ, এটা সংকট না, মাত্র 5টা রোগী রাখতে পারবে। আবার যদি একটু বেশি খারাপ হচ্ছে অন্য রোগীরা, তখন যে এইচডিইউতে রাখা হচ্ছে। কমপ্লিকেটেড পেশেন্ট কিছু বাড়ছে ফর আইসিইউ সাপোর্ট। এখন আইসিইউ তো আমরা ওইভাবে অ্যারেঞ্জ করতে পারবো না। এটা কিন্তু ওভারঅল সিনারিও, আমরা সব রোগীকে কিন্তু আইসিইউতে দিতে পারি না। ইট ইজ এ ভেরি এক্সপেন্সিভ একটা ইনস্ট্রুমেন্ট টুলস। অন্যান্য রোগীর চাপ এবং স্বজনদের ভিড়ে হাসপাতালগুলোয় হামের রোগীদের আলাদা রাখা যাচ্ছে না। তাই সংক্রমণ রোধে এবং মৃত্যু কমাতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। নতুন আইসিইউ বেড করিও নিয়েও আসি। আমি কিন্তু রাতারাতি আইসিইউ চালাবার মতো প্রশিক্ষিত চিকিৎসক এবং নার্স পাবো না। বেসরকারি হাসপাতালে আলাদা হামের ওয়ার্ড করে সরকারি খরচে এই রোগীগুলোকে চিকিৎসা দেওয়া উচিত। এখন আমাদের শিশু মৃত্যু যে হচ্ছে, এগুলো গ্রহণযোগ্য না। ভবিষ্যতে করোনা হামের মতো রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় হাসপাতালগুলোতে স্তরভিত্তিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। হিমেল মাহবুব, 71, ঢাকা। জ্বালানি সাশ্রয়, বৈদেশিক মুদ্রা রক্ষা ও রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে আসছে বাজেটে মোটরযানের উপর যৌক্তিক শুল্ক কর নির্ধারণের দাবি জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা। একই সঙ্গে 5 বছরের বদলে 8 বছর পুরনো গাড়ি আমদানির সুযোগ বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাজেটে নীতিগত সহায়তা চায় বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিটা। সংগঠনটির দাবি, রিকন্ডিশন নামে পরিচিত হলেও তাদের আমদানি করা গাড়িগুলো প্রায় নতুন, আধুনিক প্রযুক্তি নির্ভর ও জ্বালানি সাশ্রয়ী। এগুলো নিরাপদ, টেকসই এবং পুনঃবিক্রয় মূল্য ভালো। ইভির নামে হোক আর যেটি হোক, যেন এটা মনোপলি ব্যবসা না হয় এবং নিম্নমানের গাড়ি যেন বাংলাদেশে না ঢুকে, এটা আমি অনুরোধ করব। পরে এটার এফেক্টটা দেখবেন যে 2 বছর 3 বছর পর দেখবেন যে প্রত্যেকটা গাড়ি, এই গাড়িটা কিন্তু ধোলাই খালেও কিন্তু একটা বিশাল শিল্প আছে, এই গাড়িটা কিন্তু ধোলাই খালেও বিক্রি হবে না, এটা সোজা যাবে ভাঙারিতে, যেটাতে আমাদের ডলারও নষ্ট হবে এবং ক্রেতারা প্রতারিত হবে। বর্তমান নীতিমালায় সর্বোচ্চ 5 বছর পুরনো গাড়ি আমদানির সুযোগ রয়েছে, তবে বারভিটার দাবি এই সীমা বাড়িয়ে 8 বছর করা উচিত। এছাড়া তাদের অন্য দাবিগুলো হলো হাইব্রিড ও প্লাগ ইন হাইব্রিড গাড়িতে শুল্ক কমানো, গণপরিবহনের মাইক্রোবাসে সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং রিকন্ডিশন ইলেকট্রিক গাড়িতে কর কমানো। এর মাধ্যমে দেশের ভোক্তা শ্রেণী উপকৃত হবে, সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে? যেমন ধরুন, এখন মূল্য বৃদ্ধি পাওয়াতে আমাদের গাড়ির ব্যবহার কমে গিয়েছে। 10,000-এর কম গাড়ি গতবার রেজিস্ট্রি হয়েছে, অথচ এটা কিন্তু হওয়া উচিত ছিল বাংলাদেশে এবার 30,000-এর মতো। তাহলে সরকারের রাজস্ব বর্তমানে যা পাচ্ছে
তার 3 গুণ হতো। বারভিডার দাবি প্রস্তাবিত সুবিধা দিলে গাড়ির দাম কমে মধ্যবিত্তের নাগালে আসবে, পাশাপাশি জ্বালানি ব্যয় কমবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা, সেই সাথে বাড়বে রাজস্ব আয়। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১।